ত্রিপুরায় জাতীয় আদলে ইন্ডিয়া ব্লকের যে কমিটি তৈরি হয়েছে 8টি রাজনৈতিক দলকে নিয়ে, আপনারা যারা সমবেত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সমবয়সী অনুজ নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ত্রিপুরা ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কৈলাসহর মহকুমার ব্যবসায়ী বন্ধুগণ, শিক্ষক কর্মচারী বন্ধুগণ, অন্যান্য অংশের বিদগ্ধ নাগরিকবৃন্দ, আপনাদেরকেও প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার আগে তিনজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন। আমি বীরজ্যোতিবাবুর কথা শুনেছি এবং পূর্বের দুজন বক্তার কথা সবটা আমার শোনার সুযোগ হয়নি। খানিকটা আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের কথা শুনবার সুযোগ হয়েছে। আমার কথায় হতে পারে কিছু চর্বিত চর্বণ, তার জন্য আগাম আপনাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। খুব দীর্ঘ সময় নিয়ে আমি কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এবারের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তপন চক্রবর্তীর কাছে আপনারা শুনেছেন, আমি শুনলাম, যেটা বলা হচ্ছে এই ভোট দেশ রক্ষা করার ভোট। দেশকে রক্ষা করতে গেলে পর আমাদের দেশটা পরিচালিত হচ্ছে যেটাকে ভিত্তি করে, সেটাকে আমরা সংবিধান বলি। আমাদের দেশের প্রায় 200 বছরের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে আমাদের সংবিধান। আমরাই তৈরি করেছি, আমরাই হাতে তুলে নিয়েছি, আমরাই তাকে ভিত্তি করে দেশ পরিচালনার চেষ্টা করছি। আমাদের হয়ে নির্বাচিত হয়ে যারা সরকার তৈরি করছেন, এই সংবিধানকে অনুসরণ করেই তাদেরকে সরকার চালাতে হচ্ছে। এই যে সংবিধান, এই সংবিধান নানা দিক থেকে বর্তমান শাসকদের হাতে আক্রান্ত। এখন আওয়াজ উঠেছে দেশ রক্ষা করতে গেলে পর সংবিধানকেও রক্ষা করতে হবে। সংবিধানকে বাদ দিয়ে দেশ না, দেশ বাদ দিয়ে সংবিধান না। আর এই দুটোর সাথেই যুক্ত হচ্ছে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে নানা ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ নিয়ে আমাদের ভারতবর্ষ। মানুষদের বাদ দিয়ে তো দেশের অস্তিত্বের কোনো ভিত্তি নাই। কাজেই এই মানুষদের বেঁচে থাকার প্রশ্ন, অস্তিত্ব রক্ষার প্রশ্নে তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এবং এগুলোর ব্যবস্থার জন্য প্রয়োজন হচ্ছে তার উপার্জন, কাজ চাই, মজুরি চাই। এই বিষয়টি বিজেপি সরকারের এই 10 বছরের শাসনে ভীষণভাবে আক্রান্ত। কাজেই এর থেকেও উত্তরণের জন্য, সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য এই নির্বাচন বিশেষ গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমাদের দেশের 90 কোটি নির্বাচক তাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের সংবিধানের মূল যে বক্তব্য, বিষয়বস্তু, গণতন্ত্র,
গণতন্ত্রের মূল কথা আমাদের সংবিধান যেভাবে বলেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। 5 বছর পর পর দেশ শাসনের জন্য লোকসভা হবে ভোটের মধ্য দিয়ে, 5 বছর পর পর রাজ্য শাসনের জন্য নির্বাচন হবে, রাজ্যে রাজ্যে বিধানসভা তৈরি হবে, সরকার তৈরি হবে। এই দুটো সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা আছে। 3টা তালিকা আছে আমাদের, কেন্দ্র তালিকা, রাজ্যের তালিকা, আরেকটাকে আমরা বলি সংবিধান বলেছে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। এই 3টি তালিকার ভিত্তিতে যার যার অধিকার, দায়িত্ব, কর্তব্য নির্ধারণ করে দেওয়া আছে। এবং আমাদের রাষ্ট্র হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, কেন্দ্র রাজ্য মিলিতভাবে। এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের দেশের জনগণের গণতান্ত্রিক যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, প্রাণ খুলে, মন খুলে, স্বাধীনভাবে এই দেশের নাগরিকদের কথা বলবার অধিকার ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যেটা ছিল না। সমালোচনা করার অধিকার। আপনি যদি দেশের উন্নতির জন্য, রাজ্যের অগ্রগতির জন্য কিছু ভাবেন, সরকার হয়তো ভাবছে না, আপনার যে ভাবনা সেটা দেশের সরকার, রাজ্যের সরকারের কাছে আপনি অকুত ভয়ে যাতে উপস্থিত করতে পারেন, তার জন্য নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা। আপনি চাইলে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দল তৈরি করতে পারেন, আপনি চাইলে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এটা নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বিজেপি শাসিত ভারতবর্ষে গত 10 বছরে ক্রমে ক্রমে আক্রান্ত হচ্ছে। এবং একই সাথে যেটা দেখা যাচ্ছে, প্রচার মাধ্যম, একসময় ছাপা প্রচার মাধ্যম ছিল, পত্রিকা যেগুলোকে আমরা বলি, তার বাইরে রেডিও, টিভি, এখন ইলেকট্রনিক মিডিয়া, তার সাথে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া, যে আপনাদের হাতে যে মুঠিফোন, এর মাধ্যমেও খবরাখবর আদান প্রদান হয়। এই ক্ষেত্রটাকে আমাদের দেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ চতুর্থ স্তম্ভ হিসাবে সংবিধান তৈরি হওয়ার পর থেকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যম আক্রান্ত। প্রায় 95 থেকে 98% বিজেপি, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার, তারা বগল দাবা করে নিয়েছে। শুধু তাদেরই জয়ধ্বনি করতে হবে, এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বললে পর সংবাদ মাধ্যম বন্ধ হবে, তার সম্পাদক আক্রান্ত হবেন, সাংবাদিক কারান্তরালে নিক্ষেপিত হবে। এই যদি হয় তাহলে গণতন্ত্রের অর্থ কি থাকবে? সবচেয়ে বড় কথা যেটা, নির্বাচনের কথা বলছি। এই নির্বাচন পরিচালনার জন্য আমাদের সংবিধান নির্বাচন কমিশন তৈরি করেছে। এই কমিশন কেন্দ্রের সরকার, রাজ্য সরকারের কথায় চলতে বাধ্য না, স্বয়ংশাসিত। তাদেরকে বিশেষ কতগুলো অধিকার, স্বাতন্ত্র্য এই সংবিধান দিয়ে গেছে। নির্বাচনের তারিখ যখন ঘোষণা হয়ে যায়, এই কমিশনকে প্রধানমন্ত্রী কিছু বললেও, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বললেও, এই নির্বাচন কমিশন শুনতে, মানতে বাধ্য না। এই নির্বাচন কমিশন তৈরি করার জন্য আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত একটা পদ্ধতি চালু ছিল। 3 জনের সদস্য, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, বিচারালয়, সুপ্রিম কোর্ট, তার যিনি চিফ জাস্টিস, মুখ্য বিচারক, তিনি একজন সদস্য। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেই দলেরই হন, তিনি একজন সদস্য। এবং আমাদের
পার্লামেন্টের মধ্যে দুটো কক্ষ আছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে আমরা রাজ্যসভা বলি। বিধানসভার যারা নির্বাচিত সদস্য তাদের ভোটে রাজ্য থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচিত হয়ে যান। আর লোকসভা যার ভোট আমরা মুখোমুখি, আপনাদের ভোট হবে 26 তারিখ, এটাকে নিম্ন কক্ষ বলা হয়। এই নিম্ন কক্ষের যিনি বিরোধী দলের নেতা, যে দলই মোট সদস্যর 1/6 আসন পেয়েছেন, সেই দল বিরোধী দলের অধিকার পাবে। তার যিনি নেতা, এই যে তিনজন, দুজনের কথা আমি আগে উল্লেখ করলাম, তিনি অযুক্ত হবেন, যে কোনো দলেরই হবে। তারাই ঠিক করবেন একটা তালিকা। ইলেকশন কমিশনের চেয়ারপারসন কে হবেন আর দুজন সদস্য কারা কারা হতে পারেন, তাদের একটা তালিকা তৈরি করে স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রের, আইন দপ্তর কেন্দ্রের তাদের কাছে পাঠাবেন। তারা সবটা দেখে শুনে এই তালিকার পক্ষে মত দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি প্রেরিত এই তালিকা তাকে সমর্থন করে স্বাক্ষর দিয়ে পাঠালে পর সরকারের মাধ্যমে এই ইলেকশন কমিশন কাজ শুরু করবে। কিন্তু এখন যা হলো, নরেন্দ্র মোদী যে কাণ্ডটা করলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে বাতিল করে দিয়েছেন। সেই জায়গায় তিনি তার কেন্দ্রীয় মন্ত্রিসভার তার পছন্দের নির্ভরশীল একজন মন্ত্রীকে সেখানে ঢুকালেন। তারা দুজন হয়ে গেলেন, একই দল, বিজেপি দল। আর বিরোধী দলের নেতা তিনি হচ্ছেন এখন কংগ্রেস দলের নেতা। তিনি এই তিনজন নিয়ে ইলেকশন কমিশনের সদস্য কারা হবেন তারাই তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এবং দেখা গেল এই যে তালিকা তারা তৈরি করলেন, আগেই তার যে আপনার চেয়ারপারসন তিনি ছিলেন, আর দুটো মেম্বার, তার মধ্যে একজন মেম্বার আগেই তার সময় অতিবাহিত হয়েছে, এই আসনটি শূন্য হয়েছে। আরেকজন মেম্বার তিনি ভোটের তারিখ ঘোষণা করে দিন 4 আগে ঘোষণা করলেন, আমি এই দায়িত্ব প্রতিপালন করতে আর রাজি না, আমি পদত্যাগ করলাম। কারণ কি? দেখা গেল শাসক দলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তার শারীরিক অবস্থা অসুস্থ আছেন, তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না, তার জন্য শারীরিক কারণে তিনি অব্যাহতি নিয়েছেন। তাকে যখন জিজ্ঞেস করলো সাংবাদিক বন্ধুরা, আপনি কি আসলেই অসুস্থ? বলছে, কে বলেছে? আমি পূর্ণ সুস্থ, আমার শারীরিক কোনো সমস্যা নাই। তাহলে আপনি পদত্যাগ করলেন কেন? বলে, আমার বক্তব্য সবার কাছে বলতে আমি বাধ্য না। সময় এবং সুযোগ এলে, প্রয়োজন বোধ করলে, আমি যদি মনে করি কেন আমি পদত্যাগ করলাম, সেটাও দেশের মানুষের সামনে আমি উপস্থিত করব। কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না। বুঝবার চেষ্টা করুন। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এবং তার পছন্দের যে তার মন্ত্রিসভার সদস্য, তারা দুজন মিলে আগে থেকেই ঠিক করে আসছেন এই যে শূন্য দুটো আসন, তাতে কাদেরকে তারা নাম প্রস্তাব করে পাঠাবে। আরেকজন বিরোধী দলের নেতা, তিনি আগের দিন মধ্যরাত্রিতে কলকাতা থেকে দিল্লিতে গেছেন। সকালবেলা তাকে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে 500 জনের তালিকা, তার থেকে বাছাই করা তারা একটা কয়েকজনের নাম উপস্থিত করেছেন। বলছেন, এবার আপনি আপনার মত দিন। তিনি বলছেন, আমি কি যন্ত্রণা কি? 500 মানুষ, তাদের থেকে আমাদের 2-3টা নাম বাছাই করতে হবে। কাদের নাম এখানে আছে, কেন তাদের নাম এসছে, কি তাদের গুণাগুণ, কি তাদের যোগ্যতা, কি কারণে তাদের নাম এখানে আসলো, তাদের থেকে আবার বাছাই, এটা কি করে সম্ভব? এই 2-3 ঘন্টার মধ্যে এটা তো হতে পারে না। বলছে, তাহলে কোনো উপায় নেই, আমরা দুজন একমত হচ্ছে, আপনি আমাদের সঙ্গে একমত হচ্ছেন না, কাজে আমরা এই নামের তালিকা পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? এবং তাদের পাঠানো যে তালিকা স্বরাষ্ট্র এবং আইন দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গেছেন, মুহূর্তের মধ্যে রাষ্ট্রপতি কোনো প্রশ্ন না তুলেই তাতে স্বাক্ষর করে তাদেরকে নিয়োজিত করার ব্যবস্থা করেছেন। তারাই এখন এই নির্বাচন পরিচালনা করছেন। বুঝতে পারছেন? এই যে গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন হচ্ছে তার মূল বিষয়। এই নির্বাচনটা পরিচালনা করবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন কমিশন।
সেই কমিশন যদি শাসক দলের বগল দেওয়া হয় তাহলে নির্বাচনটা কিরকম হবে? আমি আপনাদের বলছি, একটি পর্যবেক্ষক দল এই নির্বাচনের তারিখ ঘোষণার পর সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে বিভিন্ন অংশের নির্বাচক যারা, তাদের মধ্য থেকে কিছু লোককে বাছাই করে, এ তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে যাওয়া সম্ভব না, এটা তারা বাছাই করে নিয়ে, বাছাই মানে তাদের পছন্দের লোক না, লেখাপড়া জানা, শ্রমজীবী অংশের মানুষ, ব্যবসায়ী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, এরকম বাছাই করে নিয়েছেন। নিয়ে নানা প্রশ্ন তাদের সামনে উপস্থিত করেছেন। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল, আমাদের দেশের এই যে ইলেকশন কমিশন, এই সম্পর্কে আপনাদের কি বক্তব্য? 58 জন যাদেরকে প্রশ্ন করা হয়েছে 100 জনের মধ্যে, তারা বলেছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস নাই, আস্থা নাই, এরা নিরপেক্ষভাবে আগে থেকেই আমরা দেখছি নির্বাচন পরিচালনা করছে না। আর এখন যে নির্বাচন কমিশন তৈরি হয়েছে, এ তো শাসক দলের পছন্দের লোকদের নিয়ে তৈরি করা। কাজে কি করে এর উপর আমরা আস্থা রাখবো? আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যারা এই পর্যবেক্ষণ করেছেন তারা কিন্তু কোনো দলের লোক না। দ্বিতীয় প্রশ্ন, এই যে ভোট হচ্ছে নতুন পদ্ধতিতে ইভিএম মেশিনের মাধ্যমে, এই সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে। শাসক দলের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে গত বছর কয়েক যাবৎ কর্ণপাত করছে না। আপনারা নির্বাচক, আপনাদের কি মত? এদের মধ্যে 42 থেকে 48 জন তারা বলেছেন এই ইভিএম মেশিনের মাধ্যমে ভোটে প্রতারণা করা হচ্ছে, তঞ্চকতা করা হচ্ছে, প্রকৃত ভোটারের ভোট ঠিকভাবে এই মেশিনে চিহ্নিত হচ্ছে না, এবং যারা শাসন ক্ষমতায় আছে তারা কৌশলে এই মেশিনটাকে সুবিধাজনকভাবে তৈরি করে তাদের জয় হাসিল করবার জন্য ব্যবহার করছে। ফলে অবিলম্বে এই মেশিন নিয়ে ভোট দেওয়ার পদ্ধতি বাতিল করা দরকার। আগের যে পদ্ধতি ব্যালট পেপার, এই পদ্ধতিতেই ভোট হওয়া উচিত। ইউরোপ মহাদেশের মধ্যে অনেকগুলো রাষ্ট্র, তাদের অনেকেই অনেক আগে থেকে এই ইভিএম মেশিনে ভোটের পদ্ধতি চালু করেছিল। তাদের দেশের নাগরিকরা, ভোটাররা, তারা প্রশ্ন তুললেন যে ইভিএম মেশিনের উপর আস্থা আমরা রাখতে পারছি না, পুরনো পদ্ধতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটে ফিরে যাও। মেশিনে ভোট করলে পরে গণতে সুবিধা, সময় কম লাগে। এখন ভোট তো 5 বছর পর একবার হবে, তাতে 2 দিনের জায়গায় 4 দিন লাগবে ভোট গণতে। কিন্তু ভোটটা ঠিক মতো হতে হবে, গণনা ঠিক মতো হতে হবে। তার ভিত্তিতে প্রকৃত যারা ভোট পেলেন তারা নির্বাচিত হয়ে যাবেন, সরকার তৈরি করবেন, দেশ চালাবেন। এটাতে 2 দিন 4 দিন সময় বেশি লাগলে কি আসে যায়? মেশিন তো সেদিন তৈরি হয়েছে, এর আগে তো যুগ যুগ ধরে এই ব্যালট পেপারের মাধ্যমেই ভোট হতো। সেই জায়গায় ইউরোপ মহাদেশে অধিকাংশ রাষ্ট্রে এই ইভিএম মেশিন বাতিল করে তারা ব্যালটে চলে গেছে। তা আমাদের দেশের অসুবিধাটা কি? এই যে ইন্ডিয়া ব্লক, 8 থেকে 6 মাস 7 মাস আগে এই ব্লকের তরফ থেকে চিঠি দিয়ে ইলেকশন কমিশনের চেয়ারম্যানের কাছে সবাই চাওয়া হয়েছে যে ইভিএম সিস্টেমে যে ভোট হচ্ছে, দেশের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আমাদেরও সন্দেহ আছে। এর আগেও আমরা প্রশ্ন তুলেছি, আপনারা যুচ্ছই কোনো জবাব দিতে পারেননি। আমরা সুনির্দিষ্টভাবে কিছু তথ্য উপস্থিত করে কেন ইভিএম মেশিন বাতিল করে ব্যালট পেপারে ভোটে যাওয়া দরকার আমরা কথা বলতে চাই। আমাদের সময় দেন, সময় দেন, তাতেই তো সন্দেহ লুকায়িত। কাজে এই জায়গায় দেশের জনগণ, ইন্ডিয়া ব্লক, তাদের মধ্যে প্রশ্ন, একমাত্র প্রশ্ন নাই কার? বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, তারা ক্ষমতায় আছে আর তাদের পরিচালনা করছে আরএসএস, ফেসিবাদী মনুবাদী শক্তি। তারা খুশি, কারণ তারা যা চাইছেন তাই তারা করতে পারছেন। কাজে এই যদি হয়, গণতন্ত্রের যে মূল ভিত্তি, এটাই যদি এভাবে নস্যাৎ হয়ে যায়, এই যে প্রশ্নটা উঠল, সংবিধানের মূল কথা গণতন্ত্র, এই জায়গায় হচ্ছে তার প্রাসঙ্গিকতা। এই কারণেই বলা হচ্ছে
প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে গেলে পর এই সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান যেভাবে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছেন, এটাকে ধূলিসাৎ করছে, এটাকে আমাদের পুনঃস্থাপন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? ধর্মনিরপেক্ষতা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে বিপর্যস্ত করবার জন্য, টুকরো টুকরো করবার জন্য ধর্মের প্রশ্ন তুলে দিয়ে 2 ভাগে 3 ভাগে বিভক্ত করেছে আমাদের এই স্বাধীনতার শক্তিকে, এবং শেষ পর্যন্ত আমাদের দেশটাকে ভাগ করে 2 টুকরো করে দিয়ে গেছে হিন্দুস্তান পাকিস্তান। আমরা এই ভারত চাইনি। মহাত্মা গান্ধী 15ই আগস্ট, যার সবচাইতে বেশি উদ্বেলিত হওয়ার কথা, আনন্দ অবগাহন করার কথা, তিনি দরজা জানালা বন্ধ করে অভুক্ত নিরন্ন অনশন করেছেন। তাকে যখন তার সঙ্গে লোকটা জিজ্ঞেস করছেন, বাপু আজকের দিনে আপনি কেন গৃহবন্দী হয়েছেন? বলে, আজকে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বেদনার দিন। আমি এরকম ভারত চাইনি, বিভক্ত ভারত চাইনি। তাকেই খুন করেছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলে, RSS নিয়ন্ত্রিত ফেসিবাদী শক্তির অন্যতম। আপনারা জানেন, তার গলায় RSS, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি এখন মালা পরায়। সে নাকি শহীদ। কেন শহীদ? গান্ধীজিকে যেহেতু খুন করেছে। ভাবতে পারেন, ভাবতে পারেন, গান্ধীজি কংগ্রেস দলের নেতা ছিলেন, কিন্তু তাকে তো কংগ্রেস দলের নেতা হিসেবে দেশের মানুষ দেখেননি। স্বাধীনতার সংগ্রামের প্রথম সারির প্রথম প্রদর্শক হিসেবে তাকে দেখবার চেষ্টা করেছে। তাকে যে খুন করলো, তার গলায় এখন মালা দিচ্ছে। তো বুঝতে হবে আপনাদের কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এরকম একটা অবস্থা থেকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যখন সংবিধান তৈরি হচ্ছে 1949-এর 29শে নভেম্বর, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখনও ভোট হয়নি। ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করছিল, সব দলের প্রতিনিধি নিয়ে প্রায় 243 জন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে। তাতে RSS এর লোক ছিল। তখনও বিজেপি দল তৈরি হয়নি। বিজেপি দলের তো তখন অন্য নাম নিয়ে তারা শুরু করে 1951 সালে, সেটা ভারতীয় জনতা পার্টি না, অন্য নাম। কাজে সেই সময় RSS এর প্রতিনিধিরাও ছিলেন। এই সংবিধান যখন তৈরি হয়, সেই সময় RSS, আজকের যারা বিজেপি সরকারের পরিচালক, তারা এই সংবিধান গ্রহণ করতে রাজি ছিলেন না, মানি না। তারা মনুসংহিতার আদলে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে চেয়েছিলেন। মনুসংহিতার মূল বক্তব্য কি? নারীরা, মহিলারা, তাদের কোনো অধিকার থাকবে না। তারা সন্তান প্রসব করবেন, কন্যা সন্তান, পুত্র সন্তান, তাদের বড় করবেন, বুকের দুধ খাওয়াবেন, কাপড় জামা পরিষ্কার করবেন, ঘর নিকাবেন, উঠোন নিকাবেন, বাইরে যাবেন না। তাদের কিছু জিজ্ঞাসা নাই, কোনো প্রতিবাদ নাই। কি কথা হলো এটা? বিবেকানন্দ তিনি বলেছেন, পাখির 2টো ডানা, একটা ডানা যদি অচল হয়, দুর্বল হয়, আরেকটা ডানায় পাখি আকাশে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে না। কাজে আমাদের সমাজে নারীর একটা ডানা, পুরুষ একটা ডানা, এই 2টো ডানা যখন ঠিক ঠিকভাবে ঝাপটাতে পারে, তখন মানুষ আনন্দে অবগাহন করতে পারে। কাজে দুজনকেই সমান গুরুত্ব দিতে হবে, সমান মর্যাদা দিতে হবে, সমান সম্মান দিতে হবে। মনোবাদী সংহিতা, তারা এটাকে মানতে রাজি না, বলছে এটার অনুকরণেই স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে হবে। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলাম কেন আমরা? দ্বিতীয় কি? তপশিলি অংশের মানুষ যারা, উপজাতি যারা, দলিত অংশের মানুষ যারা, বলছে এদের তো জন্মই হচ্ছে উচ্চবিত্ত যারা, তাদের পদসেবা করবার জন্য। এদের কোনো অধিকার নাই। এদের বেঁচে পড়তে থাকতে গেলে পরে যতটা না খাওয়ালে পরে পৈতৃক প্রাণ হারাবে, তাহলে এরা যাদেরকে সেবা করছে, এরকম সেবকদের সংখ্যা কমে যাবে। কাজে তাদের বাঁচিয়ে রাখতে হবে, এর বাইরে তাদের কোনো অধিকার নাই, পদদলিত, উপেক্ষিত। ভাবতে পারেন, বলছে মনুসংহিতার এই 2টো মৌলিক যে বক্তব্য, তার ভিত্তিতে ভারতবর্ষের স্বাধীন সংবিধান তৈরি করতে হবে।
ডক্টর বাবা সাহেব আম্বেদকর তফসিলিভুক্ত ছিলেন বলে না, বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান প্রণেতা কমিটির যে খসড়া তৈরি হচ্ছিল তার তিনি সভাপতি ছিলেন এবং তার সঙ্গে যারা সদস্য তারা তীব্রভাবে প্রতিবাদ করলেন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আরএসএস এর লোক ছাড়া বাকিরা কেউ তাদের এই প্রস্তাবকে সমর্থন করেনি। এবং এরা আপনাদের এটাও জানার জন্য বলছে, আমাদের দেশের জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডা, তার মাঝখানে চক্র, এটা গতির প্রতীক, উন্নয়নের প্রতীক। আমাদের দেশের যে জাতীয় পতাকা তার মধ্যে কংগ্রেস দলের পতাকা রং একই, কিন্তু তাদের পতাকার মাঝখানে কিন্তু চক্র নেই, সুতা কাটার যন্ত্র, যেটার সঙ্গে মহাত্মা গান্ধী ওতপ্রোতভাবে জড়িত, অবিচ্ছিন্ন, এটাকে তারা নিয়েছেন। কাজে এটা জাতীয় পতাকা না, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এরা বলছে এই পতাকা নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? গৈরিক পতাকা নিতে হবে। কি কারণে? কি কারণে? সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রতিবাদ করেছে এবং যে জাতীয় পতাকা গ্রহণ করেছে সবাই তাকে সমর্থন করেছে। তৃতীয়, আমাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্বের ধন, বিশ্বকবি, সর্বোচ্চ সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তার লেখা 3টা কবিতায় সুরারোপ তিনিই করেছেন। 3টা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে এই সঙ্গীত গীত হয়। আমাদের দেশের যে জনগণমন অধিনায়ক, এটা যেমন তার, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা তার, এবং আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র তারা ভাষান্তর করে তাদের দেশের ভাষায় সেই যে গান, সেই যে সঙ্গীত তাকে অনুদিত করেছে, তারাও সেই সঙ্গীত সেখানে গান, জাতীয় সঙ্গীত। এরা বলছে এই রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারবে না, প্রত্যাখ্যান করেছে আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা হচ্ছে শুরু থেকে, এই হচ্ছে আরএসএস। এখন এই যে সংবিধান তৈরি হলো, এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নটা যুক্ত হলো কেন? ধর্মের কথা বলে দেশটাকে যে ভাগ করা হলো, আমাদের যে ভারতবর্ষ, এতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত অংশের মানুষ আছে। বিশেষ করে মুসলমান অংশের মানুষ যারা, তারা যদি চাইতেন, দেশ যখন ভাগ হলো, তারা তো পাকিস্তানে চলে যেতে পারতেন, জানবি তো কেউ। বরং পাকিস্তানে যারা বসবাস করছিলেন অবিভক্ত তৎকালীন ভারতে, তাদের এখানে হয়তো জায়গা, বাসা, সম্পত্তি, আত্মীয় পরিজন, তাদের অনেকেই পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে এসছেন। এটা যেমন ঘটনা, অন্যান্য ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ আছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান প্রণেতা যারা, তারা ঠিক করলেন আর ভারতবর্ষকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, বর্ণের কথা বলে ভাঙবার সুযোগ কাউকে আমরা দেব না। এই ভারতকে আমরা সংহত করবার চেষ্টা করব। কাজে এটা করতে গেলে পর রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ধর্ম যার যার তার, চাইলে ধর্ম করবেন, চাইলে ধর্ম করবেন না, চাইলে ধর্মান্তরিত হবেন, চাইলে ধর্মান্তরিত হবেন না। বাবা সাহেব আম্বেদকর তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন, হাজার হাজার তফসিলি অংশের মানুষদের সঙ্গে নিয়ে। কেন? তিনি বলছেন এই ধর্ম তো আমাদের দিকে তাকাচ্ছে না। এই যে আমরা লক্ষ কোটি মানুষ, সবচেয়ে পেছনে পড়ে দুর্বল, খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, দেখবার কেউ নেই, বলবার চেষ্টা করলেও শুনবার কেউ নেই। তাহলে এই ধর্ম করে আমার কি লাভ? এই ধর্ম পরিত্যাগ করে তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করেন। আমি এটা উল্লেখ করলাম, অনেকে জানেন, অনেকে নাও জানতে পারেন। বিশেষ করে যুব শক্তি, তাদের উদ্দেশ্যে আমি এটা দিকপাত করার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করি। সেই জায়গায় ঠিক করা হল রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে, কোন রাজনৈতিক দল ধর্মের নামে তৈরি হবে না। ধর্মের কথা বলে ভোট নিয়ে কেউ যদি জয়যুক্ত হয়, কোর্টে যদি মামলা হয়, প্রমাণ যদি করা যায়, জিতলেও এটা বাতিল হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে 52 সালের পর থেকে আমাদের দেশে।
এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, তার যে কোনো ধর্মের প্রতি অনুরাগ থাকতেই পারে, শ্রদ্ধা থাকতে পারে, তাকে তো আমরা অশ্রদ্ধা করি না। অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাকে আমরা অশ্রদ্ধা করি না, বরং শ্রদ্ধা করি। কেউ বলতে পারবে না এর বিরুদ্ধে আমাদের কোনো অবস্থা। কিন্তু রাষ্ট্রের ধর্ম নাই। আপনারা যে রাষ্ট্রের প্রধান ব্যক্তিত্ব, আপনি বাইরে গিয়ে ধর্মাচরণ করতে পারবেন না, বাড়িতে করেন। বাইরে গিয়ে যদি আপনি করেন তাহলে এটা প্রভাবিত করবে। আপনি যে ধর্মের আচরণ করবেন, অন্যরা যারা এই ধর্ম করেন না তারা আহত হবে, ব্যথিত হবে, ঐক্য সংহতি বিনষ্ট হবে। তা যদি বিনষ্ট হয়, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। এটাই ধর্ম নিরপেক্ষতার মূল কথা। ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মের বিরোধিতা না। বিজেপি আর এসএস যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়ে কথা বলেন, তাদের বিরুদ্ধে এই অপপ্রচারটা তারা করার চেষ্টা করে। আপনাদের বুঝবার জন্য এই বিষয়টা আমি সংক্ষেপে উপস্থিত করার চেষ্টা করলাম। এখন এই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কে আঘাত করছেন? প্রধানমন্ত্রী। আমি গণতন্ত্রের কথা যেমন বললাম, ওখানটা যেমন আঘাত করে চুরমার করে দিচ্ছেন, এখন এই ধর্ম নিরপেক্ষতার বেদি বলে তিনি আঘাত করছেন। আমি অন্য কোনো দৃষ্টান্ত দেব না। রাম মন্দির, রামের প্রাণ প্রতিষ্ঠা, আপনি কেন যাবেন? এটা হিন্দু ধর্মের প্রতিষ্ঠান, হতে পারে না আপনি হিন্দু ধর্মাবলম্বী? আপনার তো যাওয়ার কথা না। ওই ধর্মের যারা লোক তারা যাবেন, আপনি গেলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আপনার দলের, তিনি গেলেন। রাজ্যপাল উত্তরপ্রদেশের, তিনি গেলেন। তাহলে কি ধারণা? যে সংবিধান স্পর্শ করে শপথ নিয়ে গড়াগড়ি খেতে খেতে প্রথম দিন পার্লামেন্টে ঢুকলেন, আপনি কতটা গণতান্ত্রিক দেখাবার জন্য এই সংবিধানের উপর পা রেখে দুর্মোচ করে আপনি তো ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদি বলে আঘাত করলেন। আর কিছু বলার প্রয়োজন থাকে? এই প্রশ্ন যখন উঠল, তিনি তো তার কোনো জবাব দিতে পারছেন না, জবাব দিচ্ছেন না। তো নতুন পার্লামেন্ট ভবন দরকার ছিল না। আমাদের পার্লামেন্টে 543 জন সদস্য বসে, 7 জন মনোনীত, 550 জন। এটাতে 650 জন বসতে পারে। ঐতিহাসিক বাড়ি, ব্রিটিশের আমলে তৈরি করে। কোনো এমপি বলেনি এখানে বসে কাজ করে যারা নতুন একটা বাড়ি তৈরি করতে হবে, কিচ্ছু না। নরেন্দ্র মোদীর নাম খুদাই করতে হবে, হাজার হাজার কোটি টাকা খরচ করে। যখন জল নাই, কল নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, কলেজ নাই, হাসপাতাল নাই, ঔষধ নাই, চাকরি নেই, বাকরি নেই, এগুলির দিকে তার মাথা ঘামাবার সুযোগ নাই। তার নাম খুদাই করতে হবে। সে পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন, পূর্ণ হওয়ার আগেই উদ্বোধন। সেখানেও হিন্দু ধর্ম অনুসরণ করে। রাজার জায়গায় রাজার ছেলে যখন রাজা হন, রাজার অবর্তমানে তাদের পারিবারিক যারা আপনার পূজার্চনা করে, পূজারী, তারা রাজার রেখে যাওয়া দণ্ড পুত্রের হাতে তুলে দেন রাজদণ্ড হিসাবে। আমাদের দেশে স্বাধীনতার পর 52 সালে নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ তৈরি হলো, পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হলেন, যার কথা শুনছিলেন আপনারা। তারপর থেকে আরম্ভ করে এমনকি নরেন্দ্র মোদী, তাকে নিয়ে 18 জন প্রধানমন্ত্রী ভারতবর্ষে। এর আগে কোনো সময় এই পদ্ধতিতে পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়নি। দেখা গেল এরকম ধর্মীয় দণ্ড স্পিকারের হাতে তুলে দেওয়া হলো। এই দণ্ড স্পিকার যে আসনে বসে সভা পরিচালনা করবেন তার পেছনে তুলে রাখা হচ্ছে, মনে হচ্ছে যেন ত্রিশূল। কি ব্যাপার? এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এরা ধীরে ধীরে অন্য সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায় তাদেরকে পদদলিত করে তাদের যে ভাবনা হিন্দু রাষ্ট্র, কিসের হিন্দু রাষ্ট্র? হিন্দু রাষ্ট্রের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা ফেসিবাদী একটা ভাবনা। অন্য সমস্ত ধর্মাবলম্বী মানুষ তাদেরকে পদদলিত করা, এটা শিখে আসছে আপনার ফেসিস্ট শিক্ষার তার কাছ থেকে। এদের কাছে গিয়ে আরএসএস এর নেতৃত্ব
পাঠ নিয়ে এসছে এবং তাদের যে আদর্শ তারা ঠিক করেছে সেটাই ভারতবর্ষে তারা কায়েম করতে চাইছে। এরাই বলেছে আমাদের হিন্দু ধর্মের সাথে আমরা যে হিন্দুত্বের কথা বলছি তাদের কিন্তু কোনো মিল নাই। এটার মূল হচ্ছে অন্য ধর্মাবলম্বীরা মানুষ যারা ভারতবর্ষে আছে, তারা যদি ভারতবর্ষে থাকতে চায় তাদের ধর্মাচরণের মূল কেন্দ্র ভারতে থাকতে হবে, না হলে পরে তারা ভারতবর্ষে থাকতে পারবে না। থাকতে গেলে পর পায়ের তলেই থাকতে হবে। তো মুসলমান ধর্মাবলম্বী যারা, তাদের আন্তর্জাতিক যে ধর্মীয় যে প্রতিষ্ঠান, এটা কোথায়? এটা তো ভারতবর্ষে না, প্রত্যেক রাজ্যে আছে, কিন্তু মূল জায়গাটা কোথায় আপনারা জানেন? খ্রিস্টান যারা, তাদের যে ধর্মাচরণের আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান যেখানে অবস্থিত, এটা তো ভারতবর্ষে নাই, এটা অন্য জায়গায় আছে, একই জায়গায়। কাজেই এর অর্থ হচ্ছে ঘুরিয়ে বলছে খ্রিস্টান, মুসলমান এবং অন্য ধর্ম তাদেরও যদি বাইরে থাকে, এর মধ্যে কিন্তু বুদ্ধ ধর্ম চলে আসবে। তাদের মূল পীঠস্থান হচ্ছে চীনে। তার মানে হচ্ছে তোমরা ভারতবর্ষে থাকলে পদদলিত হয়ে থাকতে হবে, না হলে এই দেশ ছাড়তে হবে, থাকতে পারবে না। এটার নাম হচ্ছে মানে হিন্দু ভারত। কি কথা! ধর্মে তো কোনো জায়গায় এই সমস্ত কথা বলেনি। কি বলবার চেষ্টা করেছেন? মন্দিরে কেন যাচ্ছ, গির্জায় কেন যাচ্ছ? ওখানে গিয়ে বসে থাকলে পরে পেটের ক্ষুধা দূর হবে, পিঠের কাপড় পাবে, মাথা গুজবার জায়গা পাবে, তোমার ছেলে চাকরি পাবে, পড়াশোনা না করে পরীক্ষা দিলে বিএ পাস করতে পারবে। মানুষের কাছে যাও, নিরন্ন বুভুক্ষ সমস্যা পীড়িত মানুষ, জাত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, সে মানুষের পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্তির জন্য তোমার সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব তাকে একটু সাহায্য করার চেষ্টা করো। যদি দেখো তোমার সাহায্য পাওয়ার পর সে দাঁতবার করে খিলখিল করে হাসছে, তোমার যদি ধর্মে বিশ্বাস থাকে, ভগবানে বিশ্বাস থাকে, তুমি ধরে নাও তোমার ভগবান হাসছে। এটাই তো বিবেকানন্দের কথা। তিনি তো ভারতবর্ষের হিন্দু ধর্মকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেছেন, কিন্তু অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তো কথা বলেননি। তিনি বলেছেন সব ধর্মের তো একটাই রাস্তা, যেটা সমস্ত ছোটোখাটো নদী নালা সেগুলো সব গিয়ে মিলিত হয় সমুদ্রে। কাজে ধর্মটা এরকম, যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে তারা ধর্মের নামে সংকীর্ণতা করছে। ভারতবর্ষে বিজেপি আরএসএস এটাই এখন করবার চেষ্টা করছে। কি হচ্ছে? আপনি কি খাবেন, কি জামা কাপড় পরবেন, আপনার ছেলেমেয়েরা বন্ধু আছে কি করে করবে, আপনার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আপনি কিভাবে করবেন, সমস্ত জিনিস তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাহলে কি করে ধর্ম নিরপেক্ষতা রক্ষিত হবে? ভেতর থেকে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে না পারলে গণতন্ত্র রক্ষা করা যাবে না। গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা হাত ধরাধরি করে সেখান করে চলছে। একটা আঘাত পেলে আরেকটা দুর্বল হবে, আরেকটা দুর্বল হলে অপরটা আঘাত পারতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন এসছে, এই দুটোই হচ্ছে আমাদের সংবিধানের মূল কথা, মর্মবস্তু। এই দুটোকে রক্ষা করতে গেলে পর সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে না পারলে পর দেশ রক্ষা করা যাবে না, দেশ রক্ষা করতে না পারলে পর ধর্ম, বর্ণ, সম্প্রদায় আমাদের যার যাই হোক, আমরা কেউই আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। তাই এবারকার এই নির্বাচনে এই প্রশ্নটা সামনে এসছে। স্বাধীনতার পর ৭৭-এর লোকসভা নির্বাচনে দুটো স্লোগান এসেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অন্য কোনো স্লোগান নাই। অনেকদিন পর এই ২০২৪-এর নির্বাচনে এই প্রসঙ্গগুলো সামনে এসছে। গণতন্ত্র দুর্নীতি করে ইলেকশন বন্ডের নামে বড় বড় ব্যবসায়ী, কালোবাজারি, মুনাফাখোর দেশকে ট্যাক্স না দিয়ে এই টাকা দেশের বাইরে নিয়ে বেনামিতে অন্য দেশের ব্যাংকে জমা করে বিদেশে এবং ভারতবর্ষে সম্পদ লুট করার চেষ্টা করছে। তাদের কাছ থেকে কালো টাকা নিয়ে সাদা করার সুযোগ করে দিয়ে বিজেপি তার তহবিল স্ফীত করছে। হিসাব থেকে দেখা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে, যার মূল ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক, পার্টির সিদ্ধান্ত মতো মামলা করেছিলেন যে এটা কি আইন, এটা তো সংবিধান বিরোধী আইন। সেই রায় দিতে গিয়ে বলেছেন এটা সংবিধান বিরোধী। ৫০০ পৃষ্ঠার তথ্য বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে এই ১৯ সালের পর থেকে ইলেকশন বন্ডের মাধ্যমে যে টাকা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ৪৮ থেকে ৫২ টাকা বিজেপির তো হয়ে গেছে। এই টাকা দিয়ে তারা ভোটরঙ্গ করেন, ইলেকশনে পরাজিত হলেও
দলের প্রার্থী টাকা পয়সা দিয়ে বাজারে লাউ কোমরের মতো কেনাবেচা করে তারাই সরকার তৈরি করে। যারা জিতলেন, যাদের সরকার তৈরি কথা, তাদেরকে সরকার তৈরি করতে দেয় না। এটা কি গণতন্ত্র? এটা কি নির্বাচন রহস্য? কাজে এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠল, অনেক হয়তো বলবেন যে হঠাৎ করে শুধু এই প্রশ্ন নিয়েই কেন নির্বাচন হবে? না, শুধু এই প্রশ্ন নিয়ে নির্বাচন, এই সমস্ত কিছুর মূলে মানুষের জীবনের মৌলিক সমস্যা। সেটা কি আমি উল্লেখ করেছি। আমাদের দেশের অবস্থা কি? জিনিসপত্রের দরদাম আকাশ স্পর্শ করেছে, মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। কেন্দ্রের সরকার, রাজ্য বিজেপি সরকার, হেলদোল আছে, কোনো ভূমিকা, কোনো ব্যবস্থা নিচ্ছেন? 17 এপ্রিল, পয়লা বৈশাখ, দেশের প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে তাদের হেডকোয়ার্টারে বিজেপি 41 থেকে 42 মিনিট বক্তৃতা করে তাদের নির্বাচন ইস্তাহার উপস্থিত করেছেন। এই জিনিসপত্রের দরদাম যে আকাশচুম্বী, মানুষের সামর্থ্যের বাইরেই চলে গেছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কথা বলেছেন? একটি কথা বলেননি। আয় নাই, উপার্জন নাই, পয়সা নাই, কড়ি নাই, চাহিদা আছে, কিনতে পারছেন না। আমি যেখানে মিটিং করছি, 59 জেলার হেডকোয়ার্টার, এটা একটা বেশ বড় ব্যবসায়িক কেন্দ্র। কেনা বেচা আমদানি রপ্তানি হয়। দূর থেকে যে ব্যবসায়ী বন্ধুরা শুনছেন তাদের জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন? এই 10 বছরের শাসনে, 6 বছরের বিজেপি শাসনে ত্রিপুরায় এখন 7 বছরে পা দিয়েছে। ভালো চলছে ব্যবসা? আপনি তো জায়গা বন্ধক দিয়ে, স্ত্রীর কান পাশা বন্ধক দিয়ে, অর্ধেক টাকা দিয়ে মালিকের কাছ থেকে বকেয়াতে জিনিস এনে দোকান সাজিয়ে বসেছেন। কেনবার লোক তো আসছে না। বছর শেষ, মালিক চাপ সৃষ্টি করছেন। কি ব্যাপার? তোমার কাছে টাকা পড়ে আছে, টাকা কেন জমা দিচ্ছ না? কোত্থেকে দেবে? কেনবার লোক তো নাই, কিনবেন কি করে? কাজ নাই, কাজ না থাকলে মজুরি কোত্থেকে আসবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সরকার কি কেন্দ্র কি রাজ্য এই সম্পর্কে চূড়ান্তভাবে উদাসীন। অল্প ছোট্ট কোটিপতি যারা, এর মধ্যেও যারা বড়, তারাই গোটা বাজার ভারতবর্ষের তারা নিয়ন্ত্রণ করছেন, লুটে বুটে খাচ্ছেন। তাদের স্বার্থে এই দরদাম নিয়ন্ত্রণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার তারা চেষ্টা করছেন। জিনিসের দরদাম কমানো যায় না? নিশ্চিতভাবে কমানো যায়, আমরা মনে করি কমানো যায়। এই যে নূতন সরকার তৈরি করার আহ্বান এসছে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে, সেখানে আমরা কি বলার চেষ্টা করছি? কালোবাজারি বন্ধ করো, বেআইনি মজুতদারি বন্ধ করো, কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়িয়ে মানুষের পকেট কেটে যারা নিচ্ছে তাদেরকে জেলখানায় ঢোকাও। তাদের ব্যবসা করার কোনো অধিকার নেই। এরা 100 জনের মধ্যে 2 জন 4 জন। সাধারণ ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে খুব বেশি মুনাফা করতে পারে, ঘটনা তা না। ছোট্ট পানের দোকান, টং দোকান, তাদেরকে শত্রু ভাবলে ভুল করবেন, তারাও আপনার মিত্র, তাদের কথা বলছি না আমরা। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এটা করো, করবে না তো বিজেপি করবে না। দ্বিতীয় কি, রেশনের দোকানে কেন্দ্রের সরকার আপনি 12টা 13টা অত্যাবশ্যক সামগ্রী ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের প্রত্যেক দিন লাগে। সেই সামগ্রীগুলো শুধু চাল, নুন আর কেরোসিন তেল দিলে হবে? বাকি কয়েকটা জিনিস দিতে হবে। এখানে স্নো, আলতা, পাউডার, লিপস্টিক, সেন্ট কেউ বলছে না। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যে জিনিস ভর্তুকিতে সস্তায় সরকার এই জিনিসগুলো রেশনের দোকানের মাধ্যমে সরবরাহ করার চেষ্টা করুন। তাহলে কি হবে? 90 কোটি মানুষ সারা ভারতবর্ষে রেশনের দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়। এই রেশন ব্যবস্থাই তুলে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা যখন বলছি এটা করতে হবে, তখন বলছে টাকা কোত্থেকে পাবো? আমরা বলছি বড় বড় পুঁজিপতি যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে বিদেশে, তাদের উপর ট্যাক্স বসান। যত ধনী তত বেশি ট্যাক্স। সেই টাকা সরকারের কোষাগারে আনেন, এই টাকা দিয়ে এই অত্যাবশ্যক সামগ্রী সস্তায় ভর্তুকিতে গরিব যারা ক্রেতা বাজারে না গিয়ে রেশনের দোকানে যাচ্ছে, তারা যাতে কিনতে পারে। আরে যদি আপনারা এটা করেন, তারা সিপিআইএম অথবা কংগ্রেসকে তো আশীর্বাদ করবে না। আপনারা সরকারে থাকতে যদি এটা করতেন,
দুহাত তুলে তো আপনাদেরই আশীর্বাদ করতো। এটা জেনেও তো আমরা আগে থেকে বলেছি, এখনো বলছি, সরকার যখন দিল্লিতে আসবে আপনাদের পাল্টে, এই নূতন সরকার এই পদ্ধতি অনুসরণ করে জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করবে। জিনিসপত্রের দরদাম কমানো যায়, কে বলেছে কমানো যায় না? কমানো যায়। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় ছোট্ট রাজ্যের সরকার, ক্ষমতার সীমাবদ্ধ, কেন্দ্র সাহায্য করছে না। এর মধ্যেও তো এই রেশনের দোকানের আশ্রয় নিয়ে সাধারণভাবে কয়েকটা জিনিস দেওয়ার মাধ্যমে দরদাম খানিকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। তোমাদের হাতে বিরাট ক্ষমতা, করছো না তুমি। দ্বিতীয় যে সমস্যা, বেকার সমস্যা, অবস্থাটা কি? অবস্থা হচ্ছে গত 10 বছরে বিজেপি শাসনে, গত 50 বছর ধরে গড়ে প্রতি বছর আমাদের দেশের বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে, সমস্ত কিছু ছাপিয়ে নূতন রেকর্ড তৈরি করেছে। কোটি কোটি ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালের নির্বাচনে? প্রতি বছর 2 কোটি করে নূতন পদ তৈরি করবেন, 5 বছর 10 কোটি। একবার ভোট দিয়ে দেখুন, 10 কোটি চাকরি দিলে তো আর বেকারই থাকবে না। যদি না করতে পারি, দ্বিতীয়বার যখন ভোট হবে, আমরা যখন ভোট চাইতে যাব, দেবেন না ভোট, তো 10 বছর তো হয়ে গেল। এবারের যে নির্বাচনী ইস্তাহার, যেটা বিজেপি দলের হেডকোয়ার্টার থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, বেকার সমস্যার সমাধানের প্রশ্নে কি বিকল্প, কি চিন্তা করছেন, কিচ্ছু বলেন। কি ব্যাপার? এই বেকারদের 14 সালের লোকসভা নির্বাচনে পাগলপাড়া করে তুলেছিল। তারা এখন বুঝতে পারছেন হতাশ, তাদের ঝান্ডা ছেড়ে নূতন পথের সন্ধান তারা করবার চেষ্টা করছে। এটা হতে পারত। আমরা কি বলছি? লাখো লাখো শূন্যপদ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছে, রাজ্যে রাজ্যে বিভিন্ন দপ্তরে পড়ে আছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আমাদের ত্রিপুরাতেও শূন্যপদ অবিলম্বে পূরণ করো, নূতন পদ তৈরি করো, চুক্তিতে নিয়োগের পরিবর্তে নিয়মিত পদ সৃষ্টি করে তাদেরকে সেখানে চাকরিতে নিয়োগ করা। এবং রাষ্ট্রায়ত্ত যে সংস্থা, এটা রাষ্ট্রেরই সংস্থা, এগুলো বেসরকারি পুঁজির হাতে দেওয়া যাবে না, রাষ্ট্রের হাতে রাখতে হবে। এবং সেখানে নিয়োগের যে ব্যবস্থা সরকার থেকে যে পদ্ধতি অনুসরণ করে সেখানে নিয়োগ হয়, সেখানে তাদেরও নিয়োগের ব্যবস্থা করতে হবে। সংরক্ষণ বাতিল করা যাবে না। এই যে সংবিধান সংশোধনের চেষ্টা, সংবিধান বাতিল করার আর একটা চক্রান্ত তার মধ্যে আছে। সংরক্ষণ বাতিল করা যাবে না। শুধু কেন্দ্রের রাজ্যের সরকারের চাকরি যারা পাবেন তাতে সংরক্ষণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা, আধা সরকারি বেসরকারি সংস্থায় সংরক্ষণ না। আমরা এটার বিরোধিতা করছি। সেখানে তাদের সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। আর কি কৃষক, প্রান্তিক চাষি, ভাগ চাষি, গরিব কৃষক যারা ফসল উৎপাদন করে ধার দেনা করে টাকা নিয়ে, এই ফসল যখন বাজারে বিক্রি করতে যায়, উৎপাদনের খরচ তারা পায় না। 1 মাস 2 মাস খাওয়ার পর অভুক্ত থাকে, অনাহারে মৃত্যুবরণ করে। ধার দেনা করে যে টাকা আনলেন সেই টাকাও ফেরত দিতে পারেন না। এই অবস্থাটার পরিবর্তন করতে হবে। উৎপাদন খরচের দ্বিগুণ 2.5 গুণ দামে তাদের কাছ থেকে ফসল যদি কেনা যায়, তাহলে যে লাখো কোটি যে কৃষক, তারা পয়সা নিয়ে বাজার যাবে। চাহিদা তাদের আছে, কিনতে শুরু করবেন। এটা যোগান দিতে গেলে পরে বন্ধ কারখানা খুলবে, যারা কাজ হারাচ্ছেন তারা চাকরি পাবেন। নতুন কারখানা তৈরি করতে হবে, সেখানে নতুনরা চাকরি পাবেন, আপনার ছেলে মেয়ে চাকরি পাবেন। শুধু কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরি, রাজ্য সরকারের দপ্তরে চাকরি, আমরাও এই কথা বলছি না। এই দুটো জায়গায় চাকরি দিয়েই বেকার সমস্যার সমাধান হবে না, এটা হতে পারে না। এই সামগ্রিকভাবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি অগ্রসর হওয়া যায়, আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতির মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন আনা সম্ভব। তার মধ্য দিয়ে বেকার সমস্যার বহুলাংশে সমাধান করা সম্ভব। এটাই আমরা বলছি। এই সরকার করেনি, করবে না। তাদেরকে আবার সরকার আসবার সুযোগ দিলে এরা এটা করবেন মনে করলে আবার প্রতারিত হবেন। তাই আমরা বলছি বিকল্প সরকার, ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে যেটা তৈরির আহ্বান এসছে, এদের সরকার তৈরি করতে পারলে পর যে কথাগুলো বললাম, এগুলি সেখানে ধীরে ধীরে রূপায়িত হবে, বাস্তবিত হবে। এগুলো কথার কথা। শিক্ষা জন্মগত অধিকার, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কলেজ অবধি বিনা পয়সা শিক্ষার ব্যবস্থা করেছিল। 12 ক্লাস অবধি সরকার থেকে পুস্তক কিনে দেওয়ার ব্যবস্থা হয়েছিল।
সব বাতিল। নতুন আইন তৈরি করেছে 2020 সালে কেন্দ্রের সরকার। শিক্ষানীতি কি নীতি? ধনিক যারা, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ছেলেরা মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের করে ছেলে মেয়েরা। অর্থটা কি? অর্থ হচ্ছে এদের চাকরির অধিকার হারাবে, দাবি হারাবে, নৈতিক অধিকার হারাবে। তাহলে কি হবে? তারা যখন কাজ চাইবে বলে যাও ওই মহাজনের কাছে যাও, মালিকের কাছে যাও, মিল মালিকের কাছে যাও, কারখানার মালিকের কাছে যাও, বড় বড় যোদ্ধার জমিদারের কাছে যাও। তারা কি করবে? দর কষাকষি করে লোক নেবে 5 জন, কাজ চাইছে 50 জন, সবচেয়ে কম পয়সায় শ্রমিক নিয়োগ করে তাদের রক্ত মাংস মুখন করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করবে। এটা শ্রেণী দৃষ্টিভঙ্গি। এটাই বিজেপির অর্থনৈতিক নীতি। শোষকদের স্বার্থ রক্ষার জন্য তাদের প্রতিনিধি হিসেবে শাসক হয়ে গরিব মানুষের রক্ত মাংস তারা মুখন করছে। এই শিক্ষানীতি আমরা মানি না। নতুন সরকার যদি তৈরি হয় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে, এই নীতি ছুঁড়ে ফেলে যারা মেধার ভিত্তিতে সর্বোচ্চ স্তর পর্যন্ত লেখাপড়া শিখতে চায় সরকারিভাবে সাহায্য করে তাদেরকে সেই শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। এটাই হবে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি। স্বাস্থ্য জন্মগত অধিকার। হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই, সরকার থেকে ওষুধ দেয় না। ছোট্ট অপারেশন হবে, সুই, সুতা, ব্যান্ডেজ, গজ কিনে দিতে হবে, না হলে অপারেশন হবে না। হাসপাতালে 7 দিন রেখে দেখভাল করে চিকিৎসা করে বাড়িতে পাঠাতে হবে। হাসপাতালে ভর্তি করছে না, কারণ টাকা নাই, খাবার পয়সা নাই। সারা দেশে, শুধু ত্রিপুরায় না, ত্রিপুরায় তো কেন্দ্রের সরকারের নীতি অনুসরণ করে বাস্তবায়িত করছে, হাসপাতাল তৈরি করছে না। আমরা যখন বামফ্রন্ট সরকার ত্রিপুরায় ছিলাম, দুটো দাবিকে অগ্রাধিকার দিতাম। নতুন হাসপাতাল, নতুন স্কুল, প্রাইমারি স্কুলকে সিনিয়র বেসিক সঙ্গে সঙ্গে আমরা করে দিতাম। সিনিয়র থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে দ্বাদশ, প্রত্যেক মহকুমায় কলেজ। এগুলো আপনারা জানেন? কোথায় এরা? ঘোষণার পর ঘোষণা, মুখের ছবি, বড় বড় বক্তৃতা, বিবৃতি, কাজের কাজ কিচ্ছু তারা করছে না। কাজে এই জায়গায় ওষুধের দাম, 6 মাস আগে যে ওষুধ আপনি 20 টাকা দিয়ে কিনেছেন, এখন কিনতে গেলে 50 টাকা দিতে হবে। 50 টাকার ওষুধ 100 টাকা দিয়ে কিনতে হবে। এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে বলে দিচ্ছেন অনেককে, দেখে শুনে ওষুধ কিনবেন। 2 নম্বরই 3 নম্বরই ওষুধ বাজারে চলে এসছে। আমি লিখে দিলেও ওষুধ ভালো হলো, যদি 2 নম্বরই ওষুধ কিনে আনেন, এই ওষুধ খেলে তো আপনি সুস্থ হবেন না, বরং নতুন করে অসুবিধা হবে। দিল্লিতে এই ঘটনা ঘটছে। এদের টাকাই ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে ঢুকছে। এদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস নরেন্দ্র মোদী, অমিত শাহ ওদের নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি, শিক্ষা এবং সঙ্গে স্বাস্থ্য, জন্মগত অধিকার, দুটোর দায়িত্ব কেন্দ্রের সরকার। রাজ্যকে সাহায্য করে কেন্দ্র রাজ্য মিলে জনজীবনের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করতে হবে। এগুলো যদি না হয়, মাথা গুজবার একটা আস্তানা যদি না থাকে, লজ্জা নিবারণের কাপড় যদি না থাকে, গাছের ছাল পরে বেরোবেন। 1000 বছর আগে মানুষ বেরোত, এখন ছাল পরে কেউ বেরোলে বলবে পাগল। আপনি তো আপনার ঘরের মেয়েকে বেরোতে দেবেন। এখন মেয়েটার অবস্থা কি? একটা কাপড় মা মায়েতে পরে জলান্তে যায়, মা আসার পর মেয়ে সেই কাপড় পরে বেরো হয়, দ্বিতীয় কোনো কাপড় নাই। এই সমস্যার তো সমাধান করতে হবে। কি করে করবেন? এই জায়গাটাই তো একটার পর একটা আক্রমণ করে ধূলিসাৎ করে দিচ্ছে আমাদের ত্রিপুরা। আপনারা শুনছিলেন বিরজিৎ বাবু আপনাদের এখানকার দুর্নীতির কথা বলছিলেন। আর কি দুর্নীতি নিয়ে ব্যস্ত, কার কত টাকা রোজগার হচ্ছে, মানুষ যে না খেয়ে মরে যাচ্ছে, কোনো নজর নেই। রেগা প্রায় বন্ধ, টুয়েব প্রায় বন্ধ, পূর্ত দপ্তরের কাজ প্রায় বন্ধ, গ্রামোন্নয়ন দপ্তরের কাজ প্রায় বন্ধ, কৃষি দপ্তরের কাজ প্রায় বন্ধ, স্বাস্থ্য দপ্তরের কাজ প্রায় বন্ধ। কি সরকার চলছে? সরকারটা কোথায়? সরকারটা কোথায়? অরাজকতা চলছে, জঙ্গলের শাসন চলছে, মায়েরা বোনেরা আক্রান্ত হচ্ছে, ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। থানায় গেলে পর, বিশেষ করে 2023-এর পর অধিকাংশ থানায় দারোগারা বলছেন কিসের মামলা করতে এসছেন, কোর্টে যাবেন, কি লাভ হবে?
গ্রামে ফিরে যান, মণ্ডলের কাছে যান, তারা মীমাংসা করে দেবে। কিছু টাকা খরচ করবেন, হয়তো কোনো নতুন ঝামেলা পাকাচ্ছেন। বুঝতে পারছেন কেন বলছি? অপশাসন, জঙ্গলের শাসন, বুঝবার চেষ্টা করুন। সাবরুম থেকে ধর্মনগর প্রতি সপ্তাহে রাস্তায় লাশ পাওয়া যাচ্ছে, বেওয়ারিশ লাশ, নারী পুরুষ। মানুষ খবর দিচ্ছে পুলিশকে, সেই লাশ তুলে নিয়ে যাচ্ছে। কোনো তদন্ত নাই। কে খুন করলো, কিভাবে খুন হলো, কিভাবে মৃত্যুবরণ করলো, কিসের শাসন চলছে? এই পরিস্থিতির মধ্যে থেকে বেরোতে হবে। ফলে এখানে দাঁড়িয়ে আজকে প্রশ্ন যেটা এসছে, মানুষের জীবনের এই যে মৌলিক সমস্যাগুলো, ত্রিপুরায় বলুন, দেশেই বলুন, কথা বলতে পারবে না, আন্দোলন করতে পারবে না। এই আন্দোলন টুকরো টুকরো করে দেওয়ার জন্য ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটার পরেও যখন পাচ্ছে না, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ করছে, সেখানে আবার সংবিধান চলে আসছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা করতে হবে, ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষা করতে হবে, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা রক্ষা করতে হবে, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা রক্ষা করতে হবে, কাজ, খাদ্য, রোজগার, শিক্ষা, স্বাস্থ্য, মাথা গুঁজবার জায়গা, লজ্জা নিবারণের কাপড়, মৌলিক বিষয়, এগুলো নিশ্চয়তা চাই। বিজেপি সরকার থাকবে, এই সমস্যাগুলোর সমাধান হবে অসম্ভব। তাই আওয়াজ উঠেছে, এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে বিকল্প সরকার তৈরি করে। আমি আপনাদের বলছি, 19 তারিখ 102টা আসনের নির্বাচন হয়েছে 26টা রাজ্যে। তাতে যে মূল্যায়ন, আজকে সকালে আমি দেখছিলাম এই সার্কিট হাউসে বসে বসে, এই সোশ্যাল মিডিয়াতে, তাতে হিসেব করে যার যার মতো করে উপস্থিত করছেন। গতবার প্রথম পদের নির্বাচনে প্রায় সমসংখ্যক আসনে বিজেপি যতটা আসন পেয়েছিলেন, বলছেন এবার সেই আসন অর্ধেকের নিচে চলে যাবে, অর্ধেকের নিচে চলে যাবে। মাথা গরম হয়ে গেছে। তার জন্য ভোটের দিন শেষ হওয়ার পর পরদিন মধ্যরাত্রিতে জরুরি মিটিং ডেকেছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। মিটিং ডেকে কিছু হবে না, হাওয়া তো ছুটতে শুরু করেছে আপনাদের উচ্ছেদ করবার জন্য। একে রোকবার ক্ষমতা আপনাদের নাই, এটা পারবে। ইন্ডিয়া ব্লক যখন তৈরি হলো, তাকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহরা নানা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে। যে ভদ্রলোক উদ্যোগ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, তাকে যে কোনোভাবেই হোক ফুসলিয়ে ফাসলিয়ে আবার ফিরিয়ে নিলেন বিজেপিতে। 5 বার জিতেছেন, 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। 5 বার জিতে কি করে 9 বার মুখ্যমন্ত্রী হয়? এর জন্য এখন বিহারের তার নাম হয়েছে দলপাল্টু। তার দলের লোক যারা বলছেন এবারকার লোকসভা নির্বাচনে তাকে উচিত শিক্ষা দিতে হবে। এই যে ভোট হলো 102 আসনে, তাতে বিহারেরও ভোট হয়েছে কয়েকটা আসনে। এই নির্বাচনে কি দেখা গেল? সবচেয়ে কম ভোট হয়েছে বিহারে, আর সবচেয়ে বেশি ভোট নাকি হয়েছে ত্রিপুরায়। এই ত্রিপুরার বেশি ভোটের কাহিনী আমি পরে একটু সময় বলবো আপনাদের সতর্ক করার জন্য। ইন্ডিয়া ব্লক, ভারতবর্ষে 29টা রাজ্য, 6 থেকে 7টা কেন্দ্রশাসিত অঞ্চল। সব দলগুলো সব রাজ্যের সমান না, 28টা 29টা দল। সব ব্যাপারে তো আমরা একমত না, কতগুলো মৌলিক বিষয় একমত। আমাদের মধ্যে ভিন্নতা, ফারাক, পার্থক্য আছে। কংগ্রেসের দৃষ্টিভঙ্গি, সিপিআইএমের দৃষ্টিভঙ্গি সব ব্যাপারে তো একমত না। এটা কংগ্রেসের নেতৃত্ব যেমন জানেন, আমাদের সিপিআইএমের নেতৃত্ব জানেন। মৌলিক কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশ, রাষ্ট্র, সংবিধান, গণতন্ত্র, নির্বাচন, মানুষের বাঁচা মরার প্রশ্ন, এই জায়গায় আমরা একমত হয়েছি। কাজেই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যার যার রাজ্যে যারা বড়, তারা উদ্যোগ নিয়ে ওখানে যে যে দলগুলো আছে আপনারা বসুন, কথা বলুন, নিজেদের মধ্যে আলোচনা করে আসন ভাগ করে নিন, যাতে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের সবার পক্ষ থেকে একজন প্রার্থী ভোট ভাগ করে কম ভোট নিয়ে বেশি আসন জিতে রাষ্ট্র দখল করে যা খুশি তা করবেন, বিজেপিকে সুযোগ দেওয়া যাবে না। এই লক্ষ্য করা যাচ্ছে, অগ্রগতি করছে একটার পর একটা রাজ্যে। আমি এগুলি বলে সময় নিতে চাইছি না। আপনারা এখানে যারা আছেন বা দূর থেকে দাঁড়িয়ে যারা শুনছেন, তারাই তথ্যাদি সংগ্রহ করছেন, আপনারা আমার চাইতেও ভালো যাবে। আমি শুধু উল্লেখ করছি, আটকে রাখতে পারছেন না। এই পরিস্থিতিতে ত্রিপুরায় 2টো আসন, আমরা পশ্চিমা আসনে কংগ্রেস দলকে বলেছি প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে আমরা সমর্থন করব। পূর্ব আসনে
সিপিআইএমের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, কংগ্রেস দলের বন্ধুরা বলেছেন আমরা সমর্থন করব। তার সঙ্গে আরও 6টা দল এসছেন, বড় ছোট যাই হোক, সবাই মিলে বলছেন এই 2 প্রার্থীকে 2 দলের আমরা 8 দল সমর্থন করছি। চিহ্ন নিয়ে কোনো তর্ক বিতর্কের সুযোগ নাই। এই চিহ্ন আমাদের দলীয় চিহ্নের সাথে মিল না হলো, এটাই আমাদের চিহ্ন এবারকার নির্বাচন। ত্রিপুরায় ভোট হয়েছে, ভোট হলো না তো। 18 সালে বিজেপি সরকার আসার পর থেকে পঞ্চায়েতের নির্বাচন হয়নি, নগরের নির্বাচন হয়নি, এডিসির নির্বাচন 2/3 অঞ্চলে হয়নি, লোকসভার নির্বাচন হয়নি, বিধানসভার নির্বাচন অর্ধেকের মতো বিধানসভা কেন্দ্রে এক এক করে আমি বলতে পারি নির্বাচন ঠিক মতো করতে পারেনি, ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারেনি। সেই জায়গায় এবারকার যে লোকসভা নির্বাচন পশ্চিম আসনে আগের চাইতো 2019 লোকসভা নির্বাচনে যে জালিয়াতি তারা করেছেন তাকেও ছাপিয়ে গেছেন নতুন নতুন কৌশল পদ্ধতি অনুসরণ করে। কোথায় নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ, বাইরে থেকে আধা সামরিক বাহিনী এসছে, প্রতিনিয়ত প্রেস কনফারেন্স করে সংখ্যার হিসাব দিচ্ছে। ভোটের 2 দিন আগে শহরের মধ্যে তারা প্যারেড করছেন, ভোটের দিন কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না, চিৎকার করেও তাদের খুঁজে পাচ্ছেন না। আশিস বাবর পুলিশ এজেন্ট ভোটের 2 দিন আগে প্রকাশ্য প্রচার যখন বন্ধ হলো, বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিয়ে বলছে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য পুলিং এজেন্ট করতে গেলে পর ফিরে এসে দেখবে বাড়ি ছাই হয়েছে। মা বলছে ছেলে তো বাড়িতে নাই, বলে আপনাকেই বলে যাচ্ছে, ছেলেকে সমঝে দেবেন। বাবা বলছে বাড়িতে কেউ নেই, আমি শয্যাশায়ী, তোমরা কারা বাপ, তোমাদের তো চিনতে পারছি না। বলছে আমাদের চেনার দরকার নেই, আপনার ছেলে নাকি ইন্ডিয়া ব্লকের পুলিং এজেন্ট হবে, সাবধান করে দেবে। এখনো তো ঘরের মধ্যে শয্যাশায়ী আছেন, ঘরটাই থাকবে না, বলে দেবেন। বিধানসভা নির্বাচনে যে যে বুথে বিজেপি কম ভোট পেয়েছে সেই এলাকায় গিয়ে ধরে ধরে বাছাই করে করে, বিশেষ করে সামনের সারিতে দাঁড়িয়ে এলাকার মানুষকে সংগঠিত করে যারা ভোট কেন্দ্রে নিয়ে গেছিলেন তাদের বাড়িতে গিয়ে বলছে এই 19 তারিখের ভোটে বাড়ি থেকে বেরোনো যাবে না, গেট খোলা যাবে না। কোনো কোনো জায়গায় খাবারের প্যাকেট নিয়ে গেছে, দিয়ে গেলাম, যদি রাতেই খেয়ে শেষ করে ফেলো, সকালে যদি না থাকে, ঘরে যদি কিছু না থাকে, খবর পেলে আমরা এসে আবার খাবার প্যাকেট দিয়ে যাব, কিন্তু দরজা ঠেলে গেট খুলে বাইরে যাওয়া যাবে না। আর বুথে প্রশ্নই আসে না, সাবধান করে গেলাম। আমরা মানুষকে আবেদন করেছিলাম এই অত্যাচার ব্যভিচার এর থেকে যদি পরিত্রাণ পেতে চান ভোট দিতে হবে, অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সাহস করে নারী পুরুষ নির্বিশেষে দলবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করেছে। পুলিং এজেন্ট এর মধ্যেও সূর্য উদয়ের আগে গামছা পরে ভাবটা এরকম স্নান করতে যাচ্ছে অথবা জঙ্গলে পায়খানা করতে যাচ্ছে অন্যকে বিভ্রান্ত করার জন্য, এই করে পুলিং বুথে ঢুকবার চেষ্টা করেছে। যখন বিজেপির লোকরা দেখলো এটা তো ঢুকে গেছে, পিটিয়ে 10:30টার মধ্যে বের করে দিয়েছে। আশিস শাহ আমাদের পার্টি অফিসে 11:30টার সময় এসে বলছেন 80% পুলিং এজেন্টকে 10:30 থেকে 11টার মধ্যে বের করে দিয়েছে। কি ভোট হচ্ছে, কি ভোট হচ্ছে? ভোটার লাইন থেকে বয়স্ক মহিলা নির্বিশেষে বাছাই করে করে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন না করে এসেছিলাম, ভোট দিতে আসবেন না, তারপরে ভোট দিতে আসছেন, বাড়ি যান। কিসের ভোট? আপনার ভোট আমরা দেবো, আমরাই তো আছি। বুঝতে পারছেন? ওই এলাকার ছেলে না, অন্য এলাকার ছেলে। এই নিয়ে আশিস বাবুরা ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিদের নিয়ে রতন দাস 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সুরজিৎ দত্ত প্রয়াত হয়েছেন, 0 আসন তার ভোট হচ্ছে। এই দুজন মিলে ইন্ডিয়া ব্লকের নেতারা, ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার, লোকসভা আসনে বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার, তাদের কাছে ডেপুটেশন দিয়ে এসে বলছেন বক্তৃতা তো অনেক করেছেন, কাজটা কি হচ্ছে? ভোট তো জালিয়াতি হচ্ছে, অধিকার হরণ করছে, পুলিং এজেন্ট নাই, কি করছে তারা কে জানে? আরও তো কয়েক ঘন্টা সময় বাকি আছে, 4-5 ঘন্টা বাকি আছে, 5টা পর্যন্ত ভোট হবে। দেখুন না একটু উদ্যোগ নিয়ে পুলিং এজেন্টদের ফিরিয়ে এনে বসাতে পারেন কিনা, যাদেরকে
আসতে দিল না, তাদেরকে আনা যায় কিনা? যাদেরকে লাইন থেকে ছুঁড়ে ফেলে দিল তাদেরকে আবার এনে ভোট দেওয়ানো যায় কিনা? দেখছি 5টা পর্যন্ত ভোট শেষ, কিচ্ছু দেখছেন না। এই পরিস্থিতি আশিস বাবুরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমে তারা বলে দিলেন এটা প্রহসন, 19-এর লোকসভার চাইতো আরো বড় প্রহসন। কাজে এই ভোট আমরা মেনে নিচ্ছি না। আমরা দাবি করছি ভোট বাতিল করো, নতুন করে ভোটের তারিখ ঘোষণা করো, সমস্ত নির্বাচক মণ্ডলীকে দল মত বিশেষে স্বাধীনভাবে নির্বিঘ্নে তারা যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করো। গণতন্ত্রের উপর মানুষের আস্থা যে নষ্ট হয়ে গেছে এটাকে পুনঃস্থাপন করো। নির্বাচন কমিশন এখন কোনো কথা বলে। আমি আপনাদের বলছি, এগুলো শোনার পর যদি মাথার চুল ছিঁড়ে বলেন আপনারা ওখানে ভোট দিতে পারলেন না, ভোট দেওয়ার পরেও সেখানে দেখা গেলো বিরাট অংশকে ভোটের অধিকার থেকে সেখানে বঞ্চিত করা হলো, আমাদের এখন ভোট দিতে বলছেন, কি হবে? পারবো? আপনাদের তো বলছে এই কারণে প্রতিরোধের দুর্জয় দুর্গ গড়ে তুলবার জন্য, ওখানকার শিক্ষা নিয়ে আপনাদের পূর্ব কেন্দ্রে এই সাহস যাতে কেউ দেখাতে না পারে তার জন্য যদি ঐক্যবদ্ধভাবে আপনারা রুখে দাঁড়িয়ে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারেন, এই শুধু ত্রিপুরা না সারা দেশের সামনে একটা দৃষ্টান্ত হবে, তার জন্যই আপনাদের কাছে বলছি। এবং ত্রিপুরায় যে অনাথ সৃষ্টি চলছে এর থেকে যদি পরিত্রাণ পেতে চান, দিল্লির যে বিজেপি সরকারটা চলছে যাদের অঙ্গুলি হেলনে এখানে ওরা কাজ করছে, এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করতে পারলে পর ওই সরকারটাকে খুঁটির মতো ব্যবহার করে তার মধ্যে দড়ি বেঁধে চারিদিকে যারা ছোটাছুটি করছেন এই খুঁটি উপরে ফেললে পর দড়ি বাঁধা যারা তারা কে কোন দিকে যাবে আমি জানি না, কে কোন দিকে যাবে আমি জানি না। কাজে এর থেকে পরিত্রাণ পাওয়ার সাথে এই দুটো আসনে আমাদের যে দুজন প্রার্থী এই প্রার্থীদের জয় করে কেন্দ্রে বিকল্প সরকার তৈরি করার একটা গভীর নিবিড় সম্পর্ক যুক্ত রয়েছে। এখানেই গুরুত্ব। যদি কেউ মনে করেন 543 আসন আমাদের ত্রিপুরার দুটোর জন্য কি আসে যায়, দুটো আসনের জন্য আসে যায়, কি হতে যাচ্ছে বিজেপি টের পেয়েছে, তাই মাথা খারাপ হয়ে গেছে। কি ষড়যন্ত্র ভাবছে কেউ বলতে পারছে না। আরো 6 দফা ভোট বাকি আছে, চোখ কান খোলা রাখতে হবে, ত্রিপুরার নজর রাখতে হবে। 26 তারিখের ভোট কৈলাসহর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত 30টা বিধানসভা কেন্দ্রে সাহসে ভর করে ঘুরে দাঁড়িয়ে পশ্চিম আসনে যেভাবে অধিকার হরণ করেছে সেই এলাকার ভোটারদের তাদেরকেও স্বস্তিতে ফিরে আনবার জন্য আপনারা বলবেন আপনাদের হয়ে আপনারা যেটা পারলেন না, আপনারা চাইছিলেন করতে দেয়নি, আপনাদের দায়ী করছি না, কিন্তু আপনাদের হয় আমাদের হয়। আমরা ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাস্তাহাতুরি তারকা চিহ্ন ভোট দিয়ে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোট পাওয়ার সুযোগ করে দিয়ে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করেছি। আমরা আপনাদের মধ্যে কোনো প্রভেদ নাই, এই কাজটা আপনাদের করার জন্যে আবেদন করব। অনেকক্ষণ ধরে আমি কথা বলছিলাম, আপনারা শুনছিলেন। আমি এতটা সময় বলবো আমার ইচ্ছা ছিল না, যেহেতু শুনছিলেন তার জন্য আমার মনে হয়েছে এই প্রাসঙ্গিক মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে যদি না বলি তাহলে আগরতলা থেকে এখানে ছুটে এসে দাঁড়িয়ে কথা বলার তো কোনো অর্থ থাকবে। আমি উৎসাহিত অনুপ্রাণিত বোধ করছি, কিন্তু তার প্রতিফলন 26-এর ভোটে আমরা বুঝব। বিরজিৎ বাবু বলেছেন কৈলাসহর কেন্দ্রে বিধানসভায় যা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন, রেকর্ড ভোট 8,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। তিনি বলছেন তার চাইতে বেশি ভোট, ঠিক বলেছেন। আপনাদের এই কৈলাসহর মহকুমায় আরেকটা বিধানসভা কেন্দ্র আছে, 500 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। তীব্রামথার দৌলতে বিশ্বাসঘাতকতা করেছে, পুষিয়ে দিতে হবে। ওই কেন্দ্র রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করতে হবে। তার পাশে কুমারঘাটে আরও 2টা-2.5টা বিধানসভা কেন্দ্র, সেই আসনগুলো কম কম ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীরা কংগ্রেস বামফ্রন্টের তারা পরাস্ত হয়েছে। সেখানে গতকালকে বড় মিটিং হয়েছে আপনাদের মতোই, তারাও শপথ নিয়েছেন। কাজে উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বিধানসভার ভোটে যা আপনারা করতে চেয়েছিলেন সবটা করতে পারেননি, সেটা এই ভোটে আপনাদের করে দেখাতে হবে, নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে। একটা বিশ্বাসের ভিত
আপনাদের সামনে কথা বলতে গিয়ে আমার নিজের মধ্যে তৈরি হয়েছে আপনারা পারবেন, আপনাদের পারতে হবে, আপনারা করে দেখাবেন এবং একটা নূতন পথের দিশা ত্রিপুরার মানুষের সামনে আপনারা উপস্থিত করবেন। এই আবেদন আপনাদের সামনে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার।